নেহরুর পর ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বুথ ফেরত জরিপে হতাশ ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপি। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয় নির্বাচনে ট্রাম্পকে ভোট দেয়া নিয়ে দ্বিধাবিভক্ত সমর্থকরা। গণমাধ্যমে তথ্য, একই দিনে কমেছে সম্পদের পরিমাণ। ডলারে বেতন দেওয়ার কথা থাকলেও মানছেন না মালদ্বীপের বেশিরভাগ নিয়োগদাতা। প্রবাসী কর্মীদের দেয়া হয় স্থানীয় মুদ্রায়। ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। নেহরুর পর ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বুথ ফেরত জরিপে গতবারের চেয়েও বেশি আসন পাওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মমতার বাংলাতেও গেরুয়া ঝড় আসছে বলে ইঙ্গিত সমীক্ষার। পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপি। তবে লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফল মিলবে 4 জন। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ভোটে 353 থেকে 383 আসন পেতে পারে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে 152 থেকে 182 আসন। ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। তাই ম্যাজিক সংখ্যা থেকেও বিজেপির আসন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বলে আভাস দিচ্ছে একাধিক সমীক্ষা। ভারতের শীর্ষস্থানীয় সমীক্ষক সংস্থা সি ভোটার এবিপি আনন্দের যৌথ বুথ ফেরত মত বলছে বিজেপি এবার এককভাবেই 315 আসন পেতে পারে, আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 74টি আসন। শনিবার 7 দফার ভোট পর্বের শেষ দফা ভোট পর্ব শেষ হতেই এক এক করে দেশটির গণমাধ্যমগুলো বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে। আর সেখানেই এমন আভাস পেয়ে কার্যত খুশি গেরুয়া শিবির। তবে এটাও সত্যি যে দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী 400 আসনের বেশি আসন পেয়ে বিজেপি সরকার গড়বে বলে যে দাবি করেছিলেন, সেই দাবি কিন্তু এই বুথ ফেরত সমীক্ষা পুরোপুরি খারিজ করে দিয়েছে। দেশটির অধিকাংশ সমীক্ষক সংস্থার আভাস, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে বিজেপি তাদের অবস্থান ধরে রাখবে। অন্যদিকে দক্ষিণ ভারতের কেরলেও বিজেপি এবার খাতা খুলতে পারে বলেও আভাস সমীক্ষায়। আর মমতার রাজ্যে পশ্চিমবঙ্গেও তৃণমূলের চেয়ে বেশি আসন প্রাপ্তির সম্ভাবনাও দেখাচ্ছে সমীক্ষা। দেশটির 3টি বড় সমীক্ষক সংস্থা সি ভোটার, এক্সেস মাই ইন্ডিয়া, টুডেস চাণক্য এর সমীক্ষার গড় হিসেব করলে মমতার রাজ্যে মোদীর দল এবার 25টিরও বেশি আসন পেতে পারে, আর তৃণমূলের ঝুলিতে যেতে পারে 15টি আসন। যদিও বুথ ফেরত সমীক্ষা আভাস মাত্র, চূড়ান্ত ফল প্রকাশ হবে 4 জুন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের লোকসভা নির্বাচন বানচালের চেষ্টা করেছিল ইসরায়েলের একটি রাজনৈতিক প্রচারণা সংস্থা। এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল চ্যাট জিপিটির নির্মাতা সংস্থা ওপেন এআই। ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির বরাতে তথ্য জানা যায়, তবে তা মোকাবেলা সম্ভব হয়েছে বলে জানায় ওপেন এআই। ভারতে শেষ হলো 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের ফল প্রকাশ হবে আগামী 4 জুন। তবে এর আগেই নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির নির্মাতা সংস্থা ওপেন এআই। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, ভারতের লোকসভা নির্বাচন বানচালের চেষ্টা করেছিল ইসরায়েলের একটি রাজনৈতিক প্রচারণা সংস্থা এসটিওআইসি। প্রভাব খাটিয়ে জিরো জেনো নামে প্রচারণা চালিয়ে ভারতের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছে সংস্থাটি, এমনটাই নিশ্চিত করে ওপেন এআই। এমনকি ইসরায়েলি ওই সংস্থাটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেল কাজে লাগিয়ে সামাজিক মাধ্যমে বিজেপি বিরোধী এবং কংগ্রেস সমর্থিত প্রোফাইল আর্টিকেল ও কমেন্ট তৈরি ও প্রচার করে। তবে ইসরায়েলের ওই সংস্থাটির এসব প্রচারণা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে ওপেন এআই। এর মধ্যেই এক প্রতিক্রিয়ায় তেল আবিবের অপচেষ্টাকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক হুমকি বলে অভিহিত করেছে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হয়। আগামী নির্বাচনে তাকে ভোট দেয়া নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সমর্থকরা। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্যই। ট্রাম্পের সাজা হলে একজন অপরাধীকে কখনোই ভোট দেবেন না, এমনটি বলেছেন অনেকে।
তবে কেবল ভোটের মাঠে প্রভাব নয়, একদিনে কমেছে ট্রাম্পের সম্পদের পরিমাণও। যৌন কেলেঙ্কারি গোপন রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য $1,30,000 ঘুষ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হন তিনি। ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে আদালতের দেয়া রায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ভবিষ্যৎ কি হবে এ নিয়ে এখন নানা জল্পনা কল্পনা চলছে। ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় আগামী নির্বাচনে তাকে ভোট দেয়া নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সমর্থকরা। শুধু সাধারণ ভোটাররাই যে ভাবছেন তা নয়, রিপাবলিকান দলের কর্মী সমর্থকের মধ্যেও ট্রাম্পকে সমর্থন দেয়া নিয়ে দেখা যাচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। মার্কিন গণমাধ্যমগুলোই এমন খবর প্রকাশ করেছে। রায়ের পর ট্রাম্পের দলের সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছে বিবিসি। সেখানেই ট্রাম্পকে সমর্থন করা নিয়ে দ্বিধাবিভক্তির বিষয়টি উঠে আসে। যারা ট্রাম্পকেই সমর্থন করবেন বলেছিলেন তাদের অনেকে বলছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হওয়ায় যদি সাজাপ্রাপ্ত হন তবে একজন অপরাধীকে কখনো সমর্থন দেবেন না। আবার অনেক সমর্থক বলেছেন এসবই ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র। আগামী 11 জুলাই এই মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণা করবেন বিচারক। তাকে কি জেলে যেতে হবে নাকি জরিমানা দিয়েই পার পাবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। জেলে পাঠানোর বিষয়ে ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট পদ এবং বর্তমান প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতার বিষয়টি বিবেচনায় নিতে পারেন বিচারকরা, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে সাজা যাই হোক না কেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার কিছুটা প্রভাব পড়বে এতে সন্দেহ নেই। তবে কেবল ভোটের মাঠে প্রভাবের শঙ্কা নয়, এর মধ্যেই কমে গেছে ট্রাম্পের সম্পদের পরিমাণও। স্থানীয় সময় শুক্রবারে তার একটি কোম্পানির শেয়ারের দাম কমে যায়। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ নামের ওই কোম্পানির শেয়ারের দাম কমে 5.3%। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে সরকার ক্ষুব্ধ বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। সময় সংবাদকে প্রতিমন্ত্রী জানান, অ্যাকাউন্ট ও পেজ বন্ধের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চিঠি দেওয়া হবে। সম্প্রতি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত এক অনুসন্ধানে বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ বন্ধ করেছে মেটা। তাদের ভাষায় সহিংস মতবাদ ছড়ানো হয় এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে, কিন্তু আসলেই কি তাই? ফেসবুক বলছে সহিংসতা ও উগ্রবাদী বক্তব্য না ছড়ানোর নীতি তাদের, কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ একাধিক সাম্প্রদায়িক হামলার জন্ম হয় ফেসবুক প্ল্যাটফর্ম থেকেই। সেসব ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। তবে প্যালেস্টাইনে চলমান গণহত্যা ইস্যুতে দ্বিচারিতাই ফেসবুক কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাদের প্যালেস্টাইন বিরোধী এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। তারেক রহমান ও কোকোর অর্থ পাচার নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাক্ষ্য ও সিঙ্গাপুর পুলিশের তথ্য থাকা সাপেক্ষে দেশের আদালতে এ দুজন দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হলেও বিষয়টিকে ফেসবুক বিএনপির বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ হিসেবে বর্ণনা করেছে। এসব দুর্নীতির প্রতিবেদন দেশের সব গণমাধ্যমে 2001 থেকে 8 সালের মধ্যে একাধিকবার প্রচারিত হয়েছে। তারপরও এই বিষয়গুলো আমলে নেওয়া হয়নি মেটার নিজস্ব তদন্ত প্রতিবেদনে। এতে একটি বিষয় স্পষ্ট হয়, মেটার নিজস্ব তদন্ত যারা করেছে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন বিএনপির পক্ষ হয়ে। এসব বিষয় আমলে নিয়ে মেটা ও তার তদন্তকারীদের বর্ণিত ব্যাখ্যাকে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য প্রতিমন্ত্রী বলছেন, এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। সদুত্তর বা ব্যবস্থা না নিলে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। মেটা যদি এইসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না। এর বিপরীতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিকবার সাধারণ নাগরিকদের জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুমকি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি ও টানা সহিংসতার বার্তা প্রচার করা হলেও এ বিষয়ে ফেসবুক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি দলটির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের জন্য 25 মার্চ ফিরিয়ে আনার কথা ঘোষণার মাধ্যমে যে হত্যার হুমকি প্রদান করেছে সে বিষয়েও ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত। NDI বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের সমীক্ষা ইস্যুতে ফেসবুকের এমন পক্ষপাতমূলক আচরণ বেশ স্পষ্টভাবে দেখা গেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বাধিক পরিমাণে অপপ্রচারের শিকার হন, কিন্তু গত কয়েক বছরে ফেসবুক প্রতিবেদনে এ বিষয়ে কোনো বার্তা পাওয়া যায়নি।
যুদ্ধ অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে হুমকি দেওয়া সহ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি ছড়িয়ে দেওয়ার একাধিক কার্যক্রমের শুরু ফেসবুক থেকেই। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনও বলছে একই কথা। এ বিষয়ে নীরব ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে পাকিস্তানের শোষক গোষ্ঠীর চালানো গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা নিয়ে ছবি প্রকাশ হলে ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। যেমন বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা ভিডিও বা ছবি প্রকাশ করলে ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, যার কোনো ব্যাখ্যা তারা দেয় না। এটাকে ফেসবুকের স্বেচ্ছাচারী আচরণ হিসেবে দেখছেন অনেকেই। 2013 সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর গুজব, মিথ্যা তথ্য প্রচার ও বিভ্রান্তিকর বার্তা প্রচার করে আসছে। সেসব আমলে না নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে কেন্দ্র করে এভাবে প্রতিবেদন দিল মেটা। এর কারণ হিসেবে মূলত বাংলাদেশ সরকারের ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনকে সামনে আনছে অনেক বিশ্লেষক। আর এ কারণেই তাদের উপর নেমে এসেছে ফেসবুকের সাসপেন্ড ও ব্যান্ড বা শাস্তির খড়গ। মেটা তার নামের সাথে একটা কলঙ্ক যুক্ত করছে। এগুলো এইসব যদি করে তাদের সতর্ক হতে বলবো মেটাকে। দে হ্যাভ টু বি কেয়ারফুল যে যাকে তাকে দিয়ে সব রিপোর্ট যাতে না করে, তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে না। ওরা যদি ইনভেস্টিগেশনটা না করে, প্রতিবেদনগুলি যে বায়াসড হচ্ছে এগুলো যদি মেজার্স না নেয়, আমরা কাউন্টার মেজার নিব। সম্প্রতি ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ শিক্ষার্থী র্যালি ও মানববন্ধন করে। কিন্তু আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে একেবারেই নীরব ভূমিকায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সরকারকে চাপ না দিলেও মার্কিন প্রতিষ্ঠান মেটার মাধ্যমে তার একটি পথ তৈরি করা হয়েছে, যার শুরু এই প্রতিবেদন। ফেসবুকের এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বা প্রভাব বলয় থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই জায়ান্ট প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে ইউই এর নিজস্ব আইন মেনে ফেসবুক চলতে বাধ্য বলে জানানো হয়, না হলে মেটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একই দাবি উত্থান করা হলে বিষয়টিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে প্রমাণের চেষ্টা করা হয়। সময় সংবাদ, ঢাকা। ডলার নয়, চুক্তির শর্ত ভেঙে মালদ্বীপে প্রবাসী কর্মীদের বেতন দেওয়া হচ্ছে স্থানীয় মুদ্রায়। বেশিরভাগ নিয়োগদাতার এমন কাণ্ড আর মুদ্রার মানের পার্থক্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। জীবিকার তাগিদে মালদ্বীপে বসবাস করেন 1 লাখের বেশি বাংলাদেশি। তাদের নিয়োগের সময় ডলারে বেতন দেওয়ার কথা থাকলেও না মানার প্রবণতা বেশ পুরনো। দেশটিতে যাওয়া নতুন কর্মীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। নতুন করে দেশটিতে নিয়োগ পেয়েছেন প্রায় 10,000 কর্মী। কষ্টার্জিত আয়ের বড় একটি অংশই তারা দেশে পাঠান। তবে এর আগে মানি এক্সচেঞ্জার কিংবা কালোবাজার থেকে রুপিয়ার বিপরীতে ডলার সংগ্রহ করতে হয় তাদের। প্রবাসীরা বলছেন দেশটিতে 15.42 রুপিয়া দিয়ে $1 পাওয়ার কথা থাকলেও কালোবাজারে গুনতে হয় বাড়তি অর্থ। বেতন যদিও ডলারে পাওয়ার কথা থাকলেও এখানে লোকাল কারেন্সিতে আমরা বেতন পাচ্ছি, এবং বাংলাদেশে টাকাগুলো পাঠানোর ক্ষেত্রে, আমাদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আমরা যখন ডলার ক্রয় করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদেরকে লোকাল মার্কেট থেকে বা ব্ল্যাক মার্কেট থেকে আমাদের ডলারগুলো সংগ্রহ করতে হয়। তো তখন দেখা যাচ্ছে যে আমি যদি $500 আমার বেতন পাঠানোর জন্য আমি $500 পাঠাতে যাচ্ছি, তখন $500 আমাকে বাইরে থেকে ক্রয় করতে হলে মালদ্বীপের যে লোকাল কারেন্সি সেই হিসাবে আমাকে মালদ্বীপের প্রায় 1000 মালদ্বীপান রুপিয়া আমাকে বেশি দিয়ে কিনতে হচ্ছে। এখানে গভর্নমেন্ট রেট এবং আউটার মার্কেটের রেট দুই রকম। অর্থাৎ একজন যদি $300 স্যালারিতে এখানে এসে থাকেন, তাকে এমপ্লয়াররা স্যালারি দিচ্ছে সরকারি রেট, অর্থাৎ 15.42 এই রেটে লোকাল কারেন্সি রুপিয়া দিচ্ছে। যদি বাংলাদেশের একটা ব্যাংক এখানে স্থাপন করা হতো তাহলে হয়তো কিছুটা হলেও আমাদের মুক্তি হতো। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আছে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া সহ, তারা কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা তাদের নিজস্ব ব্যাংক থেকে পাচ্ছে। মালদ্বীপে পার্শ্ববর্তী কয়েকটি দেশের ব্যাংকিং সুবিধা থাকলেও নেই বাংলাদেশি কোনো ব্যাংকের বাণিজ্যিক শাখা। এ সমস্যার দ্রুত সমাধানও চান প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে আশ্বাস দিলেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ। মালদ্বীপ থেকে লোকাল কারেন্সি দিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো সম্ভব নয়, সেক্ষেত্রে ডলার দিয়েই রেমিটেন্স পাঠাতে হয়। অনেক ক্ষেত্রেই ব্যাংক থেকে কিন্তু সরকারি যে হার, সেই হারে ডলার সংগ্রহ করা সম্ভব হয় না। এই বিষয়টি আমরা অবগত আছি এবং এই বিষয়ে আমরা মালদ্বীপ সরকারের অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে
মাননীয় হাইকমিশনার স্যার সহ যোগাযোগ করা হয়েছে। তো আমাদের হাইকমিশনের পক্ষ থেকে এই বিষয়টি সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং প্রচেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। মালদ্বীপে যে কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা চালু হলে প্রবাসীদের সমস্যা সমাধানের পাশাপাশি বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন আন্তর্জাতিক সময়। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী হলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি $111 বিলিয়ন নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকায় 11 নম্বর অবস্থানে আছেন। অন্যদিকে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ 109 বিলিয়ন। প্রায় 17 মাস পর আবারও শীর্ষ ধনী হলেন গৌতম আদানি। আদানি গ্রুপের সম্পদের পরিমাণ বাড়ার কারণে মূলত গৌতম আদানির সম্পদ বেড়েছে। আদানি গ্রুপ নিজেদের পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে এমন খবরে শুক্রবার আদানি গ্রুপের শেয়ারের দাম বাড়ে, যা তাদের মোট সম্পদের পরিমাণ বাড়তে সাহায্য করেছে। আয়ারল্যান্ডে আগামী 7 জুন হতে যাচ্ছে স্থানীয় পরিষদ নির্বাচন। এই নির্বাচনে প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক আইরিশ বাংলাদেশি অংশ নিচ্ছেন। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে আগামী শুক্রবার হতে যাচ্ছে স্থানীয় পরিষদ নির্বাচন। নির্বাচনী প্রচারণাও এখন তুঙ্গে। এবার এই নির্বাচনে রেকর্ড হচ্ছে অনেক। এর মাঝে শেষ 15 বছরের মধ্যে এই প্রথম রেকর্ড 2169 জন প্রার্থী হয়েছেন। রেকর্ড হয়েছে নারী প্রার্থীর বেলায়ও। এবছর 650-র বেশি নারী অংশ নিচ্ছেন নির্বাচনে। 3টি বড় দল ফিনেগল, ফিনেফল ও লেবারের আগের চেয়ে প্রার্থী কমেছে, বেড়েছে ছোট দলগুলো ও স্বতন্ত্রের। অন্যদিকে এখানের আইরিশ বাংলাদেশিরাও গড়েছেন নতুন এক ইতিহাস। এবছর 9 জন বাংলাদেশি অংশ নিয়ে রেকর্ড গড়েছেন। এর আগে দেশটিতে 2 জন বাংলাদেশি কাউন্সিলর ছিল। আমি যদি এই নির্বাচনে জয়যুক্ত হতে পারি, তাহলে আইরিশদের পাশাপাশি মাল্টিকালচার কমিউনিটিকে এই কিরানের মাটিতে সমৃদ্ধশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশি হিসেবে এখানকার মূলধারা রাজনীতিতে অবদান রাখতে পারলে আমাদের মাতৃভূমি বাংলাদেশের নামও উজ্জ্বল হবে বলে আমার ধারণা। লোকাল রাজনীতিতে আসার প্রয়োজন। ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের কমিউনিটি অনেক ভাইয়েরা বা বোনেরা তারা লোকাল রাজনীতিতে সম্পৃক্ত হবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন। আগামী 7ই জুন সকাল 7টা থেকে রাত 10:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। স্থানীয় নির্বাচনে এবারই বেশি সংখ্যক বাংলাদেশিরা প্রতিদ্বন্দ্বিতা করছে। এর ধারা অব্যাহত থাকলে আগামী দিনে এখানের মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলবে বাংলাদেশিরা, এমনই ধারণা প্রার্থী ও এখানের বাংলাদেশিদেরও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিনোরু কিহারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে 500 বৈঠকে মিলিত হন তারা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চীনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদেশের মধ্যে চলমান টানাপড়েনের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে দীর্ঘ 4 বছর পর গেল সপ্তাহে সিউলে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এবার পশুপ্রেমকে পুঁজি করে অভিনব এক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স প্রতিষ্ঠান বার্ক এয়ার। বিমানে যাত্রীর সঙ্গে থাকতে পারবে এক বা একাধিক পোষা কুকুর। এতে যাত্রীদের গুনতে হবে $6,000 থেকে $8,000। পোষা কুকুরের প্রতি মানুষের ভালোবাসা যুগ যুগের। মানুষ ও কুকুরের বন্ধন এতটাই গভীর যে পরিবারের সদস্য কিংবা বন্ধুর মতোই সবসময় একসঙ্গে থাকে। এবার এই পশুপ্রেমকে পুঁজি করে ব্যবসার অভিনব উদ্যোগ নিয়েছে বার্ক এয়ার নামের যুক্তরাষ্ট্রের এক এয়ারলাইন্স প্রতিষ্ঠান। এতদিন বিমান ছিল শুধুমাত্র মানুষের যাতায়াতের মাধ্যম। নানা কারণে এসব বিমান যাত্রায় মানুষ তার পোষা প্রাণীকে সঙ্গে রাখতে পারত না। হয় তাদেরকে রেখে আসতো বিশ্বস্ত কারো কাছে, অথবা যাত্রার সময়টুকু তারা থাকতো বিমান কোম্পানির জিম্মায় খাঁচার ভেতরে। প্রিয় প্রাণীকে খাঁচায় অনিশ্চিত পরিবেশে রাখতে কারই বা ভালো লাগে। আবার এত কাছের বন্ধুকে ছাড়া ভ্রমণও যেন হয় অসম্পূর্ণ। এই দোটানারই সমাধান দিল বার্ক এয়ারলাইন্স। তবে যাত্রীদের গুনতে হবে বাড়তি অর্থ। পোষা কুকুরের যাত্রার উপযোগী করেই তৈরি এই প্রতিষ্ঠানের বিমান। কুকুরের সঙ্গে তার রক্ষণাবেক্ষণের জন্য একজন মানুষ সমেত আনন্দ ভ্রমণের ব্যবস্থা রয়েছে। সম্প্রতি সফলভাবে এ বিমানের প্রথম যাত্রাও সম্পন্ন হয়েছে।
এ সময় কুকুরের খেলার জন্য বাহারি খেলনা সহ ছিল বিচিত্র সব খাবারের আয়োজন। মাত্র $6,000 নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলস এবং $8,000 পোষা কুকুর নিয়ে যাওয়া যাবে লন্ডন। তবে যাত্রী সংখ্যা বাড়লে ভাড়া বেশ কমে আসবে বলে জানায় কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে নিউ ইয়র্কে খেলা দেখেছেন পাকিস্তানি ভক্ত। ম্যাচের ফলাফলে হতাশ হলেও সাকিব আল হাসানকে কাছ থেকে দেখতে পেরে খুশি তারা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে পাওয়া পানির বোতল স্মৃতি হিসেবে রেখে দিতে চান ওই পাকিস্তানি সমর্থক। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সামনে দুজন পাকিস্তানি সমর্থক আছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। হুইচ টিম ডিড ইউ সাপোর্ট টুডে? Bangladesh. So definitely you're disappointed? I mean, I expected it, but it was a nice game. Inshallah, I hope they will come back stronger in the next game. Few days later, India and Pakistan will play in this stadium. Do you think this time Pakistan win against India? Inshallah, I think they will get this game because they have a more stronger bowling attack since Mohammad Amr came back. So I'm pretty sure that they will win this game. Are you a fan from any cricketer of Bangladesh? Shakib Al Hasan. So you must be disappointed today seeing his perform like this? I mean, everybody has their days, so it's okay. Shakib, he played really well today. He was taking his time since he knew that there was like a less chances to win this game. And one important thing that Shakib Al Hasan gave me this water bottle. I have the video, and thanks Shakib Al Hasan, and I think he will play really good in next game. Can you show me the flag? Maybe it's. সো তিনি পাকিস্তানি সমর্থক, কিন্তু তিনি বাংলাদেশের ফ্ল্যাগ তার গায়ে জড়ানো। একই সঙ্গে তিনি সাকিব আল হাসানের ফ্যান। এভাবেই বিশ্বব্যাপী তার খ্যাতি তিনি পেয়েছেন এবং অগণিত সমর্থকের হৃদয় জয় করেছেন। যেমন এই সমর্থককে পানির বোতলটা তিনি দিয়েছেন। নিশ্চয়ই তিনি তৃষ্ণাতুর ছিলেন। তার কাছে একটু জানতে চাই যে তার তৃষ্ণা মিটেছে কিনা। She's been asking me for this. Actually, she's my Shali. Okay. So I'm not gonna give this to anybody, and I'm gonna put the tag on and keep it forever with me. আমরা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পেরেছি, এন্ড আমার দুলা ভাই উনি তো উনি আস্ক করছিলেন ওয়াটারের জন্য, এন্ড উই আর সো হ্যাপি টু সি হিম। আসলে সমর্থকরা সাকিবকে কাছ থেকে দেখে কতটা খুশি তাদের চোখে মুখে, তাদের এক্সপ্রেশনে দেখা যাচ্ছে। আসলে এই শুধু পানি দিয়ে এই আনন্দ না, আমরা চাই সাকিব মাঠে পারফর্ম করুক, বাংলাদেশ দল জিতুক। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করছে আর কয়েকদিন পর। এই হাসি খুশি মাঠের পারফরমেন্স দিয়েই সমর্থকদের মুখে ফুটবে, সেটাই কিন্তু সবার প্রত্যাশা। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে 27 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশায় নিমজ্জিত বরুসিয়া ডর্টমুন্ড সমর্থকরা। এই ম্যাচকে ঘিরে পুরো জার্মানি জুড়ে ছিল ভিন্ন আমেজ। দল হারলেও ডাই বরুসিয়ানদের পারফরমেন্সে গর্বিত ক্লাবটির ভক্তরা। প্রত্যাশা তরুণ এই দলটি শীঘ্রই সমর্থকদের উপহার দেবেন আরও বড় আনন্দের উপলক্ষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। এবারও পারল না বরুসিয়া ডর্টমুন্ড। অনেক আশা নিয়ে এসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শেষ পর্যন্ত শক্তিধর রিয়াল মাদ্রিদের কাছে হেরে অবশেষে স্বপ্নভঙ্গ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। তবে বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকদের আশা ছিল তারুণ্য নির্ভর এই দলটি রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্বপ্নের সেই কাপ ছিনিয়ে নিয়ে জার্মানিতে ফিরবে। কিন্তু বিধি ভাম, চমৎকার ফুটবল খেলেও রিয়াল মাদ্রিদ যে কতটা শক্তিশালী তা আরেকবার প্রমাণিত হলো এবং রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়ে জার্মান সমর্থক যারা রয়েছে, বিশেষ করে বরুসিয়া ডর্টমুন্ডের যে সমর্থকরা রয়েছে তারা অনেকটাই হতাশ। সত্যি বলতে আমি খুবই হতাশ, কারণ প্রথম 70 মিনিট দারুণ ফুটবল খেললেও আমাদেরই গোল হজম করতে হলো। এমন ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খেলাটা খুবই উপভোগ্য ছিল। মনে করেছিলাম আজ ডর্টমুন্ড গোল করবেই, কিন্তু কপাল খারাপ আমাদের সমর্থকদের, কিন্তু আমরা আশাবাদী। বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকরা বলছেন এবারে হয়নি, তাতে কি আগামী বছর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসে ঠিকই কাপ জিতিয়ে নিয়ে বাড়ি ফিরবে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হেরেছি, খারাপ লাগলেও ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে, ওদের নিয়ে গর্বিত আমরা। আশা করছি আগামী মৌসুমে ওরা আমাদের শিরোপা জয়ের আনন্দে ভাসাবে। বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকদের আশা আগামীতে ঠিকই তারুণ্য নির্ভর এই দলটি চমৎকার ফুটবল নৈপুণ্য উপহার দিয়ে ঠিকই চ্যাম্পিয়ন্স লিগ জয় করবে। সেদিনের প্রত্যাশায় জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নেহরুর পর ভারতের টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বুথ ফেরত জরিপে হতাশ ইন্ডিয়া জোট।
পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপি। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাচনে ট্রাম্পকে ভোট দেয়া নিয়ে দ্বিধা বিভক্ত সমর্থকরা। গণমাধ্যমে তথ্য, একদিনেই কমেছে সম্পদের পরিমাণ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন মৌটুসী। ধন্যবাদ আব্দুল্লাহ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।